গল্পের জাদুঘর চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে আবার স্বাগত জানাই। আমরা চলে এসেছি আবার একটা নতুন উপন্যাস নিয়ে। এবারের উপন্যাস সমরেশ মজুমদারের অর্জুন কাহিনী, ড্রাকুলার সন্ধানে অর্জুন। সমরেশ মজুমদার, ওনার জন্ম 1944 সালের 10ই মার্চ উত্তরবঙ্গের গয়ের কাটা নামে একটি জায়গায়। আর উনি চলে গেছেন গত বছর 2023-এর 8ই মে। উত্তরবঙ্গের মানুষ হওয়ায় তার লেখায় ফুটে উঠেছে উত্তরবঙ্গের নদী, নালা, প্রকৃতি, মানুষ, চা বাগান। লেখক বারবার হারিয়ে গেছেন তার শৈশব কৈশোরের দিনগুলিতে, তাই তার গোয়েন্দা চরিত্রটিকেও তিনি ফুটিয়ে তুলেছেন উত্তরবঙ্গের আবহে। চলুন দেখা যাক কি রহস্য ঘনিয়ে উঠেছে উত্তরবঙ্গের পাহাড়ে, ডুয়ার্সের জঙ্গলে, আর অর্জুন কিভাবে তা সমাধান করে। একটা কথা দয়া করে মনে রাখবেন, এই গল্পে হয়তো কোথাও কিছু কুসংস্কার অথবা কোনো পশু প্রাণীর ওপর অত্যাচারের মুহূর্ত ফুটে উঠেছে, কিন্তু গল্পের জাদুঘর চ্যানেল কখনোই এই জাতীয় অত্যাচার বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। শুধুমাত্র আনন্দ দান করার জন্যই এই ধরনের গল্প পড়া হয়। খুব খুব ভালো থাকবেন সবাই, মজা করে গল্প শুনুন। কি ধরনের গল্প আরো শুনতে চান কমেন্ট করে জানাবেন। লাইক চাই, সাবস্ক্রাইব তো চাই। নমস্কার। চিঠিটা এসেছিল 3 দিন আগে। কলকাতার একটি বিখ্যাত ডিটেকটিভ কোম্পানি অর্জুনকে চাকরির প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাব গ্রহণ করলে আগামী মাসের 1 তারিখে তাকে ওদের কলকাতার অফিসে রিপোর্ট করতে হবে। চিঠিটা মাকে দেখিয়েছিল অর্জুন। ছেলে সত্যসন্ধানী বলে মায়ের নিশ্চয়ই গর্ব হয়, কিন্তু যে কোনো বাঙালি মায়ের মতোই ছেলের ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে তিনি সব সময় চিন্তায় থাকেন। চিঠি পড়ে বললেন, হ্যাঁ রে, যে তোর কাছে চাকরি এসেছে, মাইনেটাও ভালো, চাকরিটা নিয়ে নে। তুমি আমার সাথে কলকাতায় যাবে? আমি? এই বাড়ি ছেড়ে আমি কি করে যাব? তাহলে তোমাকে ছেড়ে আমি ওখানে পাকাপাকি থাকবো কিভাবে? বাহ, চাকরির জন্য লোকে দূর দেশে যায় না? আমাকে পাহারা দিতে দিতে তোর যখন চুল পাকবে তখন কি হবে? 3 দিন ধরে অনেক ভেবেছে অর্জুন। শেষ পর্যন্ত মায়ের জন্যে নয়, নিজের জন্যই সে স্থির করেছে চাকরিটা সে নেবে না। এইসব গোয়েন্দা সংস্থাগুলির কাজ খুব ধরাবাঁধা। যেসব সমস্যার কথা মানুষ পুলিশকে না জানিয়ে সমাধান করতে চায়, তাই নিয়ে তারা হাজির হয় সংস্থাগুলির কাছে। সংস্থাগুলো গোপনে খবর এনে দেয়, এমনকি বিয়ের আগে মেয়ের বাবা ছেলে কেমন জানতেও এদের দ্বারস্থ হন। এখানে চাকরি নিয়ে সে ছেলের সম্বন্ধে খোঁজ খবর করতে যাচ্ছে, দৃশ্যটা কল্পনা করতে গিয়ে হেসে ফেলল। হ্যাঁ, ঠিকই, জলপাইগুড়িতে সত্যসন্ধানী নিয়মিত রোজগার হওয়া সম্ভব নয়। বিকল্প একটা ব্যবস্থা করতেই হবে। ধন্যবাদের সাথে প্রস্তাবটা ফিরিয়ে দেবে বলে চিঠি লিখতে বসেছিল অর্জুন। এই সময় ফোনটা এলো। অর্জুন, সন্তুদা বলছি। হ্যাঁ সন্তুদা, বলুন। অর্জুন, একটু আসতে পারবে? কোথায়? আমাদের অফিসে। এপি তোমার সাথে একটু কথা বলতে চায়। কি ব্যাপারে? ফোনে বলা যাবে না ভাই, চলে এসো। হ্যাঁ, রাখছি। হেসে লাইনটা কেটে দিল সন্তুদা। চিঠিটা শেষ করে অর্জুন তার বাইক নিয়ে বেরিয়ে পড়ল। পোস্ট অফিসের সামনে 4টে ছেলে মোটর বাইকের ওপর বসে আড্ডা মারছে। পোশাক দেখলে বোঝা যায় বাড়ির অবস্থা বেশ ভালো। 23-24 বছরের ছেলেগুলোর ভাবভঙ্গিতে ঔদ্ধত্য ছিল। জলপাইগুড়িতে ইদানিং এই ধরনের কিছু ছেলেকে দেখা যাচ্ছে। চিঠি পোস্ট করে বাইকের দিকে এগোতেই জনার্দনকে দেখতে পেল সে। 2 হাতে ধূপবাতি নিয়ে ওর কাছে বিক্রি করার চেষ্টা করছে। ওকে দেখে জনার্দন এগিয়ে এলো। অর্জুন জিজ্ঞাসা করলো, ভালো আছো জনার্দন? না স্যার, একদম ভালো নেই। আপনি আমার কি অবস্থা করেছেন দেখুন। কেন? বেশ সুন্দর ব্যবসা করছো দেখতে পাচ্ছি। ছাই ব্যবসা? কেউ ধূপ সহজে কিনতেই চায় না।
কোনো মতে ডাল ভাতের জোগাড় হয় স্যার। এবার অন্য কিছু না করলে মরে যাব। অন্য কিছু মানে? তুমি কি আবার পুরোনো লাইনে ফিরে যেতে চাইছো নাকি? না স্যার, ধর্ম তো বলছি, চাইছি না। কিন্তু অর্জুন চিন্তা কর, তুমি আমার সাথে বাড়িতে দেখা করো তো। জনার্দন মাথা নাড়ল। আমি একটা চায়ের দোকান করতে চাই স্যার। আপনি যদি কোর্টের সামনে একটু দোকানের ব্যবস্থা করে দেন, যা খরচ আমি প্রতি মাসে শোধ করে দেব। আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি বেইমানি করব না স্যার। অর্জুন মাথা নেড়ে এগোচ্ছিল। জনার্দন পেছন থেকে বলল, স্যার। অর্জুন তাকালো। জনার্দনের গলার স্বর নেমে গেল। একটা কথা বলছি স্যার, দয়া করে আমার নাম কাউকে বলবেন না। ওই যে চারটে ছেলে ভটভটির ওপর বসে আছে না, ওরা ভালো নয় স্যার। কি করে বুঝলে? আমি লাইন ছেড়ে দিয়েছি, কিন্তু দু একজন বন্ধু তো লাইনে আছে। কাল তাদের একজন বলছিল এরাই নাকি মাঝরাতে আসাম রোডে ছিনতাই করে। জলপাইগুড়ি শহরের আশেপাশে কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটছে। পুরনো পাপীদের ধরেও পুলিশ সুরাহা করতে পারেনি। শহরের অবস্থাপন্ন পরিবারের বেকার ছেলেরা যদি এই কাজে নামে, তাহলে পুলিশের পক্ষে প্রথমেই হদিশ পাওয়া মুশকিল। জনার্দনকে ছেড়ে দিয়ে হেঁটে আসার সময় একটা ছেলে চেঁচিয়ে উঠল, হ্যালো, জেমস বন্ড। আর একজন বলল, ধুর, জেমস বন্ড বুড়ো হয়ে গিয়েছে, বল জেমস বন্ডের নাতি রে। বাকি দুজন সঙ্গে সঙ্গে তীব্র আওয়াজ তুলল, সিটি বাজিয়ে। সন্তুদা বললেন, এসো এসো অর্জুন, কফি খাবে? না। এপিদা এসেছেন? হ্যাঁ, কালই এসেছেন কলকাতা থেকে, চলো চলো। সন্তুদা অর্জুনকে এপি সাহেবের ঘরের দিকে নিয়ে গেলেন। এটা চা বাগানের জেলা অফিস। আসল অফিস কলকাতায়। এপি সাহেব ডুয়ার্সের বেশ কিছু চা বাগানের মালিক। খেলাধুলো খুব ভালোবাসেন। টাউন ক্লাবের সাথে তার বাবার আমল থেকেই জড়িত। কলকাতার খেলাধুলোর জগতেও ওর ভালো প্রতিপত্তি আছে। গুড মর্নিং অর্জুন বাবু, এসো, বসো বসো। এপি সাহেব তার চেয়ারে বসেছিলেন। সন্তুদা বললেন, আমাকে দরকার আছে? এপি সাহেব নীরবে মাথা নেড়ে না বললেন। সন্তুদা চলে গেলে তিনি হাসলেন। ব্যবসাপত্র কেমন চলছে? ব্যবসা? অর্জুন অবাক। বাহ, তুমি ঘরের খেয়ে বনের মোষ আর কতদিন তাড়াবে? বনের মোষ তাড়ানো যাদের স্বভাব, তারা বোধহয় খাওয়ার কথা চিন্তাই করে না। বলুন, কি জন্য ডেকেছিলেন? অর্জুন হাসল। দাঁড়াও দাঁড়াও, অনেক আগের এক বাংলা ছবিতে এরকম একটা সংলাপ শুনেছিলাম, চরকায় তেলের ব্যাপারে। যার চরকায় তেল দেওয়া স্বভাব, সে নিজের চরকা পরের চরকা ভাবে না, চরকা পেলেই তেল দেয়। ওহেল ওহেল, আমি তোমার সাহায্য চাই। তোমার দক্ষিণা কত বলো? এপি সাহেব বাঁ হাতে পেপারওয়েট নাড়াচাড়া করছেন। দক্ষিণার কথা প্রথমেই কেন? আমি তোমাকে বিনা পয়সায় খাটাতে চাই না, তাই। আপনার যেটা ভালো মনে হবে সেটাই দেবেন। পেপারওয়েটটা মুঠোয় চাপলেন এপি। তারপর বললেন, আমি জানি একজন সত্যসন্ধানী হিসেবে বিষয়টা তুমি গোপনে রাখবে। জলপাইগুড়িতে আমাদের একটা সম্মান আছে। আমার বাবার কথা তো জানাই আছে নাকি? আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। বেশ বেশ। আমার এক মামাতো ভাইয়ের ছেলের নাম সন্দীপ। সেই ভাই হঠাৎ অকালে মারা যায়। তার স্ত্রী আর সন্তানের দেখাশোনা আমরাই করতাম। ছেলেটি স্কুলে যখন পড়তো তখন পড়াশোনায় বেশ ভালো ছিল, কিন্তু স্কুল ছাড়ার পর থেকেই ওর রেজাল্টটা খারাপ করতে শুরু করে। স্কুলের রেজাল্ট ভালো ছিল বলে ওকে কলকাতার কলেজেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে ভালো লাগছে না বলে ফিরে এসে এখানকার কলেজে ভর্তি হয়। কিন্তু ইদানিং তার কথাবার্তা চালচলন দেখে ওর মার সন্দেহ হচ্ছে ও সুস্থ জীবনযাপন করছে না। কি দেখে মনে হচ্ছে ওনার?
বেশিরভাগ দিন কলেজ যায় না, দুপুরটা বাড়িতে ঘুমোয়, সন্ধ্যায় বের হয়, রাত 1টা-2টোর সময় ফেরে। জিজ্ঞাসা করলে বলে কাজ ছিল। আপনি ওর সাথে কথা বলেছেন? আমার সাথে প্রথমে দেখা করতে চায়নি, বুঝলে, এড়িয়ে যাচ্ছিল। শেষ পর্যন্ত যখন মুখোমুখি হয়েছি তখন একটাই জবাব দিল, ওর কিছুই হয়নি। কিন্তু মুখ চোখ দেখে আমার মনে হয়েছে আমার কাছ থেকে চলে যাওয়ার জন্য ছটফট করছিল। এত সামান্য ব্যাপার নিয়ে মাথা ঘামাতে হবে এ কথা কখনো ভাবেনি অর্জুন। কলকাতায় যে অফিসে তাকে চাকরির প্রস্তাব দিয়েছে তারা হয়তো এইসব কেস নিয়েই ডিল করে। সেটা করতে ইচ্ছা নেই বলেই তো ওদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে সে। এপি সাহেব বললেন, অথচ সন্দীপের কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি আমরা। সন্দীপের বাড়ি কোথায়? রেস কোর্সে, ওখানেই ওকে সবাই চেনে। ঠিক আছে, আমি দেখছি। আপনি ওর মাকে আমার কথা একটু বলে রাখবেন। অর্জুন উঠে পড়ল। এ ধরনের কাজ নিতে তার অনিচ্ছা থাকা সত্ত্বেও এপি সাহেবের মুখের ওপর না বলতে পারল না। চলে যাচ্ছিল অর্জুন। এপি সাহেব ডাকলেন, অর্জুন। অর্জুন পেছন ফিরে তাকালো। এপি সাহেব বললেন, জলপাইগুড়ির বদলে তুমি কলকাতায় চলে আসছো না কেন? আমি তোমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারি। আমার চাকরি করার ইচ্ছা নেই, তাই। চাকরি কেন? তুমি নিজের প্র্যাকটিস করবে ওখানে। বেশ তো, আপনি একটু আগে দক্ষিণার কথা বলছিলেন, সন্দীপের সমস্যাটা যদি জানতে পারি তাহলে আপনার সাহায্য নেব। অর্জুন বেরিয়ে এলো। প্র্যাকটিস? উকিল ডাক্তাররাই এদেশে প্র্যাকটিস করে থাকেন। হ্যাঁ, সেই অর্থে একজন সত্য সন্ধানী তো প্র্যাকটিস করতেই পারেন। অর্জুনের মনে হলো এখনো দুপুর দেরি আছে, তাই সন্দীপ বাবুর সঙ্গে দেখা করা যেতেই পারে। রেসকোর্স পাড়ায় ওদের বাড়ি খুঁজে পেতে অসুবিধা হলো না। এখন এই শহরে একটাই মুশকিলে পড়তে হয়, বেশিরভাগ লোক তাকে ঘুরে ঘুরে দেখে। পোস্ট অফিসেও তাই হয়েছিল। এখানে সন্দীপের বাড়ির খোঁজ করতেই 3টে ছেলে এগিয়ে এলো। সন্দীপের বাড়ি যাবেন অর্জুনদা? আসুন আসুন, নিয়ে যাচ্ছি। অর্থাৎ এরা তাকে চেনে। একটু এগোতেই একজন জিজ্ঞাসা করলো, ওদের বাড়িতে কি কোনো রহস্য উদ্ধার করতে যাচ্ছেন নাকি অর্জুনদা? কেন, ওদের বাড়িতে রহস্য আছে নাকি? সন্দীপ তোমাদের বন্ধু? না না, ও আমাদের সাথে তো মেশেই না। বাড়িটা চিনিয়ে দিয়ে ছেলেগুলো চলে গেল। সামনে চিলতে বাগান, পিছনে 3তলা বাড়ি। একটা কাজের লোক গেটের সামনে দাঁড়িয়ে জানালো সন্দীপ এখন বাড়িতে নেই। অর্জুন জিজ্ঞাসা করলো, ওর মা আছেন? এই সময় এক মধ্যবয়সী মহিলা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন। কি চাই? অর্জুন ওপরের দিকে তাকালো। আমাকে এপি সাহেব আসতে বলেছেন। ওহো, আসুন আসুন। ভদ্রমহিলা চোখের আড়ালে চলে গেলেন। মিনিট তিনেকের মধ্যে অর্জুন এবং সন্দীপের মা মুখোমুখি। অর্জুনের সাথে কথা বলছিলেন ভদ্রমহিলা। এপি সাহেব ইতিমধ্যে টেলিফোন করে ওনাকে জানিয়ে দিয়েছে অর্জুনের কথা। অর্জুন জিজ্ঞাসা করল, আপনি কি ওকে কখনো জিজ্ঞাসা করেছেন ওর কি সমস্যা? কতবার, বলতেই চায় না। আপনার সঙ্গে কিরকম ব্যবহার করে? ব্যবহার? কথাই বলতে চায় না বাবা। আগে টাকা পয়সা চাইতো, এখন তাও চায় না। আমি যেচে দিতে গেলে বলে দরকার নেই, এই একটু বাদে ফিরবে, স্নান খাওয়া শেষ করে ঘুমোবে, সন্ধ্যের পর আবার বেরিয়ে যাবে, ফিরবে সেই মাঝরাতে। আমি চিন্তায় পাগল হয়ে যাচ্ছি। ওর বন্ধুদের আপনি চেনেন? আগে চিনতাম, এখন যে কারা বন্ধু জানি না, কেউ বাড়িতে আসে না। ভদ্রমহিলা বললেন, এর ওপর আরেক জ্বালা হয়েছে, একটা কালো বিড়াল নিয়ে এসেছে কোত্থেকে। অন্ধকারে বিড়ালটার চোখটা জ্বলে, ওর ঘরের ভেতর খাঁচার মধ্যে পুরে রেখেছে, বাইরে বেরোতে দেয় না। কিন্তু মাঝে মাঝে না, রাত্রে ও বিড়ালটাকে নিয়ে বাইরে বেরোয়। বিড়ালটাকে ঘরের বাইরে যেতে দেয় না। না, কাজের লোক বলেছে ও নাকি বিড়ালটার সাথে কথা বলে, কিসব ট্রেনিং দেয়। বিড়ালটাকে দেখলে না আমার বুকের ভেতরটা কেমন ঠান্ডা হয়ে আসে।
আপনার ছেলে এখন ফিরবে বললেন, ওর সাথে একটু কথা বলতে পারি? না না, এখনই ওর সাথে কথা বলার দরকার নেই। আহ, আপনি বরং বাইরে থেকে খোঁজ খবর নিন। যদি বাইরে থেকে খবর পেয়ে যান তাহলেই ভালো হয়। আপনি ওকে ভয় পাচ্ছেন? তা পাচ্ছি। আপনাকে ওর পেছনে লাগিয়েছি জানলে না ভীষণ অশান্তি করবে। বিশাল রাগী ছেলে আমার। আমি একবার দাদাকে ডেকে এনেছিলাম বলে ও যা শাসিয়েছিল আমাকে, দ্বিতীয়বার নাকি ওরকম করলে বাড়ি ছেড়ে চলে যাবে। বেশ বেশ, প্রয়োজন না হলে কথা বলবো না। ওর একটা ছবি দেখাতে পারেন? ভদ্রমহিলা ঘর থেকে একটা ফটোগ্রাফ এনে দিলেন। ঝকঝকে দেখতে এক তরুণ, কোথাও মালিন্য নেই। ছবিটা ফিরিয়ে দিতে গিয়ে সে আবার দেখলো, কিরকম যেন চেনা চেনা লাগছে ছেলেটাকে। ভদ্রমহিলা জিজ্ঞাসা করলেন, কতদিনের মধ্যে ওর সত্যিকারের খবর দেবেন? অর্জুন হেসে ফেলল। দেখি দাঁড়ান, তবে ওই সত্যিকারের খবর শুনে আপনার যদি ভালো না লাগে, যাকগে, ওর বেড়ালটাকে কি এখন দেখা যাবে? বাড়িতে আছে? হ্যাঁ, আছে তো। ভদ্রমহিলা ইতস্তত করলেন। বেড়ালটাকে ও ঘর থেকে বেরোতে দেয় না গো। ঘর অন্ধকার করে রাখে সব সময়। আমাকে নিষেধ করেছে ওই ঘরের দরজা খুলতে। তুমি একটা কাজ করো, ওই কাচের জানলা দিয়ে দেখতে পারো। ভদ্রমহিলা অর্জুনকে নিয়ে এলেন দোতলার একটি ঘরের সামনে। ঘরের দরজাটা বন্ধ, তালা দেওয়া নয়, ছিটকিনি তোলা। ওপাশে একটা কাচের জানলা। ভদ্রমহিলা সেখানে দাঁড়িয়ে বলে উঠলেন, ওই যে, ওই যে। অর্জুন দ্রুত জানলার সামনে গেল। বন্ধ জানলার ওপাশে ঘরের কিছুই তেমন দেখা যাচ্ছে না, শুধু অন্ধকারে দুটো চোখ জ্বলছে। চোখ দুটো তাদের লক্ষ্য করছে বোঝা গেল। রাত্রে এমন জ্বলন্ত চোখ দেখলে যে কেউ ভয় পেতে বাধ্য। ওকে কি চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে? হ্যাঁ, চেন দিয়ে বেঁধে রাখা আছে। চলুন। অর্জুন পা বাড়ালো। বাইকে চড়ে বাড়ি ফিরছিল অর্জুন। রেস কোর্স ছাড়িয়ে পোস্ট অফিসের মোড়ের কাছে পৌঁছতেই আচমকা মনে পড়ে গেল। বাইক ঘুরিয়ে পোস্ট অফিসের সামনে পৌঁছে দেখলো ওই চারটে ছেলে এবং তাদের বাইক নেই। একটু এগোতেই জনার্দনকে দেখতে পেল। একগাল হেসে জনার্দন বলল, আপনি আবার ফিরে এলেন স্যার। ওই ছেলেগুলো কোথায় গেল দেখেছো? চোখ ঘুরিয়ে জনার্দন বলল, কাদের কথা বলছেন? আরে ওই যে যারা বাইক নিয়ে আড্ডা মারছিল, যাদের কথা তুমি। অর্জুনকে শেষ করতে দিল না জনার্দন। একটু আগে তো পান্ডাপাড়ার দিকে চলে গেল স্যার। আমাকে এর মধ্যে জড়াবেন না কিন্তু। অর্জুন বুঝতে পারলো কেন তার তখন ছবি দেখে মনে হয়েছিল বেশ চেনা চেনা। তাকে যখন ছেলেগুলো আওয়াজ দিচ্ছিল তখন যে ছেলেটা বলেছিল, দূর জেমস বন্ড তো বুড়ো হয়ে গেছে, বল জেমস বন্ডের নাতি, তার সাথে ছবির খুব মিল রয়েছে। খুব ভুল না করলে ওটাই সন্দীপের ছবি। অর্জুনের মন খারাপ হয়ে গেল। এপি সাহেবের আত্মীয় যে কুসংস্কারে পড়েছে তা আবিষ্কার করতে তার কয়েক ঘন্টাও লাগলো না। এই মফস্বল শহরের রহস্য কাহিনী তেমন জোরালো হয় না। সে ঠিক করলো সন্দীপের মাকে কিচ্ছু জানাবে না। এপি সাহেবকে বলে দিলেই ল্যাটা চুকে যাবে। বাড়ি ফেরার সময় অর্জুনের মনে হলো এপি সাহেব বিচক্ষণ মানুষ। এই শহরে তার আত্মীয় মোটর বাইক নিয়ে তিন বন্ধুর সাথে আড্ডা মারছে দিনের পর দিন, এ তথ্য নিশ্চয়ই তার অজানা নয়। তিনি নিশ্চয়ই খোঁজ নিয়ে জেনেছেন সন্দীপের এই বন্ধুদের পরিচয়। আর যদি তা জেনে থাকেন তাহলে কেন অর্জুনকে এই দায়িত্ব দিলেন? সে ঠিক করলো আজই লাঞ্চের পর সে এপি সাহেবের সাথে দেখা করে এই বিষয়ে কথা বলবে। বাড়ি ফেরা মাত্র মা বললেন, তোর একটা চিঠি এসছে রে। খামটা নিল অর্জুন। বিদেশি খাম। খাম খুলে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না সে। মেজর চিঠি লিখেছে। সেই মেজর, কালিম্পং এর বিষ্টু সাহেব আর মেজর, যে মেজর এখন থাকেন আমেরিকায়। মেজর চিঠি লিখেছেন ইংরাজিতে। অনেক দিন হয়ে গেল মেজরের সাথে অর্জুনের কোনো যোগাযোগ নেই। সেই যে সুধা মাসির সাথে আমেরিকায় গিয়ে মেজরের সাথে দেখা হয়েছিল, ওটাই শেষ দেখা। আর মেজর মানেই রহস্য আর ছোটাছুটি। চিঠিটা বাংলায় তর্জমা করলে যা দাঁড়ায়, কি হে, ব্যাপারটা কি তোমাদের? ভদ্রতা করে দুটো লাইন লিখলেও তো পারো। গতকাল তোমার সিনিয়রকে ফোন করেছিলাম, কোনো সাড়া শব্দ পেলাম না। তোমাকে একটা সুখবর দিচ্ছি,
বিষ্টু সাহেব এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। তিনি প্রায়ই বলেন কালিম্পং এ যাবেন, তার কুকুরের সমাধির পাশে বসে প্রার্থনা করবেন। বোঝো, যাই হোক আমরা যাচ্ছি। ইয়েস, জলপাইগুড়ি যাচ্ছি। সঙ্গে একটা 70 বছরের যুবক থাকবে। অতএব তুমি এই জানুয়ারি মাসের জলপাইগুড়ির বাইরে পাও বাড়িও না। নতুন শতাব্দীতে তোমার সাথে আমার দেখা হবে বলে আনন্দে অনেকটা লিখে ফেললাম। পৃথিবীর সব ভালোবাসা তোমার উপর বর্ষিত হোক, মেজর। চিঠিটার তারিখ লক্ষ্য করলো অর্জুন। 12 দিন আগে লেখা। আমেরিকা থেকে জলপাইগুড়িতে পৌঁছতে এই খামটার 12 দিন লেগে গেছে। মাস শেষ হতে তো আর বেশি দেরি নেই। অর্জুনের খুব ভালো লাগছিল। মেজর একা আসছেন না, সঙ্গে যিনি আসছেন তার 70 বছর বয়স। ওর স্বভাব মতো সঙ্গীর পরিচয় উনি দেননি। এদের সঙ্গে আসছেন কি না তাও লেখেননি মেজর। বিষ্টু সাহেব খুব ভালো মানুষ, প্রায় সাহেব, কিন্তু রবীন্দ্রনাথের কবিতা বড় ভালোবাসেন। মাকে খবরটা দিল অর্জুন। মা বলল, আমি ওপাশের ঘরটা ঠিকঠাক করে রাখছি, বুঝলি, তুই ওদের বাড়িতেই নিয়ে আয়। না মা, বাড়িতে ওদের ভালো লাগবে না। মেজরের সঙ্গে আরেকজন বৃদ্ধ আসছেন, বোধহয় তিনি আমেরিকান। আমাদের খাওয়া দাওয়া ওদের সহ্য হবে না। জলপাইগুড়ি শহরে কোন হোটেলে সাহেবের খাবার পাবি? তুই তো বলিস ভালো হোটেলগুলো সব শিলিগুড়িতে। ঠিক, হয়তো ওরা শিলিগুড়িতেই থাকবেন।